আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। এই মুহূর্তে আলোচনা করব ফুলের বিবাহ গল্পটির অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আচ্ছা, আমরা এখানে অনুধাবনমূলক প্রশ্ন এসেছে 1 থেকে 10টা, মানে 10টা প্রশ্ন এখানে পড়ানো হবে। তো আমরা 2 নম্বরের জন্য ক এবং খ, এটা নিয়ে আমরা অনেক ঘাবড়ে যাই। তো আমরা এখন ক এবং খ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো দেখো, গল্পের শেষে সন্ধ্যার পরিবেশ কিভাবে এক মায়াবী রূপ ধারণ করেছিল। দিনের আলোর উৎসব শেষে যখন সন্ধ্যা নেমে আসে, তখন গল্পের প্রেক্ষাপট আরো রহস্যময় সুন্দর হয়ে ওঠে। লেখক বর্ণনা করেছেন যে দিনের আলো ফুরিয়ে গেলেও উৎসব থামেনি। এটাই হচ্ছে আমাদের এক লাইনের ব্যাখ্যা, এবং আমরা আরো কিছু ব্যাখ্যা দিব। দেখো, আকাশের নীল অন্ধকার যখন বনকে ঢেকে দেয়, তখন ঝিঝি পোকাদের ডাক সানাইয়ের বিকল্প সুর হিসেবে বেজে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জোনাকিরা। তারা বনের অন্ধকার কোণে প্রদীপের মতো জ্বলে উঠে বিয়ের আসরে এক স্বর্গীয় আলোকসজ্জা তৈরি করে। সন্ধ্যার এই স্তব্ধ ও মায়াবী পরিবেশটি ফুলদের বিবাহকে এক রূপকথার পূর্ণতা দান করেছে। তো 1 নম্বর আমরা বুঝলাম। এবার আমরা পরবর্তীগুলো একটু দেখি। 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো। 2 নম্বরে বলেছে, ফুলের বিবাহ গল্পে কন্যাকুল বলতে কি বোঝানো হয়েছে। কন্যাকুল বলতে সাধারণত মেয়েদের বা অবিবাহিত নারীদেরকে বোঝানো হয়, কিন্তু এই গল্পে রূপকের খাতিরে ফুলগুলোকে সে কন্যা হিসেবে চিত্রিত করা হয়েছে। ঠিক আছে, সেই ফুলগুলোকে কি কন্যা হিসেবে চিত্রিত করা হয়েছে। কন্যাকুল বলতে বিভিন্ন প্রকার ফুলগুলিকে, যেমন গন্ধরাজ, গোলাপ, রজনীগন্ধা ইত্যাদি বোঝানো হয়েছে, যেখানে ফুলগুলোকে পাত্রী হিসেবে মনীষী রূপ বা কল্পনা করা হয়েছে, এবং তাদের অবিবাহিত অবস্থা ও বিবাহের প্রক্রিয়াকে মানবীয় রূপ দেওয়া হয়েছে, যা মূলত লেখকের রূপক উপস্থাপন। আশা করি আমরা বুঝতে পেরেছি এগুলো সবগুলা কি, সবগুলো হচ্ছে লেখকের রূপক উপস্থাপন। এবার আমরা 3 নম্বরে দেখব, কন্যাকর্তা কি প্রশ্ন, কন্যাকর্তা কেন জবার সাথে মল্লিকার বিয়ে দিতে রাজি ছিল না। খুব সুন্দর প্রশ্ন। ফুলের বিবাহ উল্লেখ করা হয়েছে যে জবা ফুল দেখতে সুন্দর হলেও সে ছিল অত্যন্ত রাগী স্বভাবের, এই জন্য তার পিতা তাকে দিতে চায় না এই বিয়ে। কন্যাকর্তার আশঙ্কা, জবার এই ক্রোধ বা রাগী আচরণের কথা শুনে কন্যাকর্তা, যিনি ছিলেন একটি ক্ষুদ্র বৃক্ষ, ভয় পেয়ে যান। তিনি মনে করেছিলেন এমন রাগী পাত্রীর হাতে কন্যা মল্লিকাকে সম্বোধন করা নিরাপদ হবে না, তাই তিনি বিয়ের প্রস্তাব থেকে একেবারে পিছিয়ে এসেছিলেন। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার দেখব। সেদিন বনের ভিতর, সেদিন বনের ভিতর এক মহা সমারোহ। এখানে কিসের সমারোহের কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফুলের বিবাহ গল্পে এখানে বনের নিভৃত কণে আয়োজিত ফুলদের এক কাল্পনিক বিয়ের উৎসবের কথা বলা হয়েছে। ওকে, প্রকৃতিপ্রেমী লেখক বনের ফুল ও লতা পাতার মধ্যে প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছিলেন। কি পেয়েছিলেন? প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছিলেন। গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলো হলো বনের ফুল। একটি সাদা ঝুমকো লতার সঙ্গে নীল অপরাজিতার বিয়েকে কেন্দ্র করে বনের প্রতিটি উপাদান উৎসবে মেতে ওঠে। দক্ষিণ বাতাস, মৌমাছি, প্রজাপতি এবং ঘাসের ছোট্ট ছোট ফুলেরা মিলে এমন এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছিল, যা দেখে মনে হচ্ছিল সেখানে কোনো রাজকীয় অনুষ্ঠান বা মহা সমারোহ চলছে। তো এই গেল আমাদের একটা প্রশ্ন। তারপর আসি আমরা 4-এ কি আছে দেখো। 4 নাম্বারটা শেষ করলাম, এখন আমরা 5 নাম্বার প্রশ্নে আলোচনা করব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, লাল পিঁপড়া উল্লেখ লেখক কাদের চরিত্র উল্লেখ করেছেন। লাল পিঁপড়ার উল্লেখে লেখক সমাজের নিন্দুক ও বিবাদ সৃষ্টিকারী শ্রেণীকে বুঝিয়েছেন, যারা ঝগড়া করে বেড়ায়। সমাজে বিচিত্র মানুষের বসবাস, আর একই ব্যক্তির স্বভাব এক এক রকম। বিয়ে বাড়িতে বিচিত্র মানুষের উপস্থিত হওয়ার সুযোগ রয়েছে। সেখানে এমন অনেক মানুষ আছেন যাদের নিজেদের কোনো গুণ নেই, অথচ অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে থাকে। মেয়ের বাবা ছেলের বাবাকে কি খাওয়ালো দিলে এসব নিয়ে তারা সমালোচনা করে থাকে। লাল পিঁপড়া এসব মানুষের প্রতীকরূপ। এবার দেখবো আমরা 6। ফুলের বিবাহ রচনায় কন্যা ভারগ্রস্ত কথাটি ব্যবহার করা হয়েছিল কেন। বাঙালি সমাজে চিরপরিচিত দারিদ্র্যের কষাঘাত জর্জরিত একাধিক বিবাহযোগ্য কন্যার পিতার পরিস্থিতি বোঝাতে কথাটি ব্যবহার করা হয়েছে। এরপর দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ রচনার হাস্য কৌতুকের মাধ্যমে বিভিন্ন রকম ফুল তাদের গন্ধ ফোটার সময় উপস্থাপন করেছেন। পাশাপাশি বাঙালি সমাজের কন্যাদায়গ্রস্ত পিতার চিত্র উপস্থাপন করেছেন তিনি।
বিবাহযোগ্য কন্যা মল্লিকার বিয়ের জন্য পাত্র স্থির করতে না পারায় বৃক্ষ বেশ চিন্তিত ছিল। কন্যার বয়স বেশি হলে বিয়ে দিতে সমস্যা হওয়া, আরো অনেক মেয়ের বিবাহযোগ্য হয়ে ওঠা, পাত্র না পাওয়া, এই সব বিষয় তুলে ধরার মধ্য দিয়ে লেখক সমাজের গভীর পর্যবেক্ষণের একটি ইঙ্গিত দিয়েছেন এই গল্পে। তারপর দেখো, সুখের হাসি হাসিতেছে কারা এবং কেন ব্যাখ্যা করো। মল্লিকার বিয়েতে আনন্দের মল্লিকাপুরের কন্যারা বনের সুখের হাসি হাসছিল। মল্লিকার জন্য বৃক্ষ পিতা অনেক সম্বন্ধ দেখেছিলেন, তবে পাত্র স্থির করতে পারছিলেন না। শেষ পর্যন্ত গোলাপের সাথে বিয়ে ঠিক হয়। তাই বিয়ের উদ্দেশ্যে বরযাত্রী সেখানে গেলে মল্লিকাপুরের জন্য আনন্দের জোয়ার বয়ে যায়। আর এটি কিন্তু আমাদের এই সাথে বলা হয়েছে। আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্ন, বরপক্ষের বড় বিপদ উক্তিটি বুঝিয়ে লেখো, এবং এটা খুব ইম্পর্টেন্ট। বরযাত্রীদের বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা বাতাসের হঠাৎ খোঁজ না পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন কমল কাকা। মল্লিকার সাথে গোলাপের বিয়ের বরযাত্রী বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিল বাতাস। প্রথম দিকে সে অনেক আগ্রহ দেখালেও যাত্রার সময় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইদিকে বরযাত্রীরা তৈরি হয়ে দাঁড়িয়েছিল। যথাসময়ে বরযাত্রী না পৌঁছালে মল্লিকাদের সম্মানহানি ঘটতে পারে ভেবে তিনি উক্তিটি করেন। শেষে নিজেই বাহকের দায়িত্ব পালন করে বরপক্ষকে বিপদের হাত থেকে রক্ষা করেন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বরে কি আছে। গোধূলি লগ্নে সবাই ব্যস্ত হয়ে উঠেছিল কেন। গোলাপের সাথে বরযাত্রা যেতে গোধূলি লগ্নে সবাই ব্যস্ত হয়ে উঠেছিল, মানে গোলাপের সঙ্গে বরযাত্রায় যাওয়ার জন্য সবাই সেই সময়টাতে ব্যস্ত হয়ে উঠেছিল। ঘটক রাজ্য মল্লিকা ফুলের সাথে গোলাপের বিয়ের সম্বন্ধ ঠিক করেন। তখন গোলাপের বিয়েতেই বরযাত্রী যেতে তার সাথে সবাই ব্যস্ত হয়ে ওঠে। উচ্চঙ্গারা নহবত বাজায়, খদ্দের তারা ঝাড় ধরে, আকাশ তারাবাজি ফোটানো শুরু করে, কোকিল বাঁশি বাজানো শুরু করে, জবা গোষ্ঠী, ঠিক আছে, জবা গোষ্ঠী, করবি দল, সেউতি চাপা গন্ধরাজ, অশোক পিঁপড়া সবাই বিয়ের বিভিন্ন কাজের দায়িত্ব নিয়ে মেয়ে বাড়ি যাওয়ার জন্য গোধূলি লগ্নে প্রস্তুত হয়ে যায়। 10 নম্বর প্রশ্ন দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এই সকল শুনতেছিলাম, বুঝিয়ে লেখো। দিব্য কর্ণ পাইয়াই মানে কি? উচ্চ মানসিক উপলব্ধি থেকে লেখক ফুল পাখিদের কথা শুনতে পারছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ রচনায় ফুল, পাখি, গাছ, বিভিন্ন প্রাণীর কথা শুনতে পাওয়ার কথা বলেছেন। তিনি আধ্যাত্মিক কল্পনা শক্তির মাধ্যমে রহস্যময় ঘটনা শুনতে ও দেখতে পায়। মল্লিকার বিয়ে সম্বন্ধ নিয়ে ঘটা সমস্ত ঘটনা অন্য মানুষ শুনতে না পেলে তিনি শুনতে পেরেছিলেন। অতিরিন্দ্রিয় কল্পনা শক্তির কারণে কমল প্রকৃতির এই সূক্ষ্ম বিষয় বুঝতে পেরেছিলেন। তো আমরা আমাদের বা তোমাদের এই ইজি বাংলা বইটিতে আমরা 10টা অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, যেগুলো তুমি যদি সলভ করো তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো আসবে বা এখান থেকেই কমন আসার সম্ভাবনা রয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়াশোনা করব। পরবর্তী পর্ব বা পরবর্তী গল্প নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।